আন্তর্জাতিক নারী দিবস। আজ আমরা অর্থাৎ টুডে স্টোরি সেলিব্রেট করছি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। সঙ্গে পেয়ে গিয়েছে দুজন স্পেশাল নারীকে, যারা সম্পর্কে মামে সকলেই চেনেন, খুবই পরিচিত মুখ, প্রেরণা ভট্টাচার্য, ঈশা ভট্টাচার্য। তোমাদের দুজনকেই অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। ঈশা কাকিমার মেয়ে প্রেরণা বলবো না প্রেরণার মা ঈশা কাকিমা বলবো? দেখো, কাকিমার মেয়ে প্রেরণা, কিন্তু আমি শুনতে চাইবো প্রেরণার মা ঈশা। হ্যাঁ, এটাতে আমি বেশি গর্ববোধ করি। আজকে আমরা নারী স্বাধীনতা নিয়ে কথা বলবো। এই যে নারী স্বাধীনতা কতটা আছে এখনো মনে করো তোমরা, বা উইমেন্স এম্পাওয়ারমেন্টের সংজ্ঞাটা তোমাদের কাছে ঠিক কিরকম? দেখো, নারী স্বাধীনতা বলতে আমি বুঝি যে কেউ কাউকে স্বাধীনতা দিতে পারে না, এটা নিজে থেকে অর্জন করতে হয়। ছোটবেলা থেকে প্রথমে মা বাবা বোঝায় তুমি মেয়ে, এটা করতে নেই, ছেলে এটা করতে হয়। এর বাইরে গিয়ে যারা কিছু কিছু জায়গায় অ্যাচিভ করতে পারে কোনো জিনিস, আমার মনে হয় সেটাই স্বাধীনতা, তাই না? আজকে আমি বিশ্বকাপের ক্রিকেটে যেমন ধোনির নামটা গর্বের সঙ্গে বলি, তেমনি আমি মেয়েদের যে তার ক্যাপ্টেন, তার নামটাও তো আমরা সেই রকম ভাবে গর্বের সাথেই বলি। তাহলে সেই জায়গাটা তো আজকে মেয়েরা করেছে। আজকে তুমি যে কোনো জনারে দেখো মেয়েরা আজকে কোন জায়গায় পৌঁছে গেছে, মেয়ে ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। তবে আমি এটাও পাশাপাশি বলতে চাই যে একটা মেয়ে শুধু নিজে কিছু করতে পারে না, তার পাশে কিন্তু একটা ছেলের সাপোর্টটা ভীষণ থাকে, তাই না? আমরা একজন একজনের পরিপূরক। সেই পুরুষটি কে তোমার জীবনে? দেখো, আমি যদি বলি বাবা, তারপরে আমার হাজবেন্ড। আমি আজকে যে কোনো কাজ করতে গেছি আমার হাজবেন্ডের সাপোর্ট পেয়েছি বলেই আমি কিন্তু করতে পেরেছি। সে কোনো সময় আমাকে বাধা দেয়নি, সবসময় এনকারেজ করেছে আমাকে, তাই তো আমি আজকে এই জায়গাটা আসতে পেরেছি। তো আমি তাকেও ধন্যবাদ দেবো। তোমার এত বছরের একটা কেরিয়ার, অনেক বাধা বিপত্তি এসেছে, স্ট্রাগল পিরিয়ডও ছিল। প্রেরণা দিয়েও যখন শুরু করলো, তখন মেয়ের ক্ষেত্রে কতটা বাধা, বা আদৌ প্রেরণা দি কতটা মানে স্বাধীনতা পেয়েছে, বা বাধা কি আদৌ পেয়েছে, না মা সেগুলো স্মুথ করে দিয়েছে? সেটা আমার মেয়েই বলতে পারবে। বল প্রেরণা দি, মা কতটা হেল্প করেছে? মা বাবা দুজনেরই সমানভাবেই হেল্প পেয়েছি। কোনো বাধা তো আসেইনি বাড়ি থেকে, মানে বাড়ি থেকে যেটা অনেক মানুষে বলে যে আমি যেটা করতে চাই, আর গ্ল্যামার ওয়ার্ল্ডটাকে খুব একটা কেউ ভালো চোখে দেখে না যে এই প্রফেশনে মেয়ে যাবে না। এটা হচ্ছে যে আমি এই প্রফেশনে আসতেই চাইনি, আমি নিজেই এই প্রফেশনে আসতে চাইনি, কারণ আমি কোনোদিনও ভাবিনি আমি অভিনয় করতে পারবো, বা একটা ব্যাপারটা আমার মধ্যে আছে। তাই জন্য এরকম কোনোদিনই ছিল না যে ছোটবেলা থেকে আমি প্রচন্ড চেয়েছি অভিনয় করবো, কিন্তু বাড়ি থেকে একটা বাধা এসেছে, কোনোদিনই এটা ছিল না। মা এই প্রফেশনে অনেক পরে এসেছে, এবং মায়ের সেই প্রফেশনে আসাতে মা যেরকম বললো, বাবার সেই সাপোর্টটা ছিল, এবং তার পরবর্তীকালে মাই চেয়েছে আমি এই প্রফেশনে আসি, এবং সেই ক্ষেত্রেও বাবার সাপোর্ট ছিল। তো সেই জন্য বাড়ি থেকে কোনো বাধা এরকম তো কিছু আমি ফেস করিনি। এবং আর যেটা আমার মনে হয় যে, যেটা তুমি বললে নারী স্বাধীনতার কথা, নারী আর পুরুষ বলে না, স্বাধীনতাটা মানুষেরই হওয়া উচিত, যে কোনো মানুষেরই স্বাধীনতা থাকা উচিত। আমি তো বলবো, একটু কাটছি, হ্যাঁ, আমি তো বলবো শুধু মানুষ নয়, মানে ছেলে মেয়ে বলে না, যে যার প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীরই স্বাধীনতা থাকা উচিত। আজকে একটা অ্যানিমেলেরও স্বাধীনতা থাকা উচিত। যে কতটা স্বাধীনতা পাচ্ছি আমরা, সেটাও তো একটা কথা। স্বাধীনতা পাবো না, এটা এই অবধি যাবো কেন আমরা, ওই জায়গা অবধি যাবো কেন যে স্বাধীনতা পাচ্ছি না, এর অবধি যাওয়ার তো কোনো দরকার নেই। আমি যদি আজকে একটা ছেলে মেয়ে নির্বিশেষে বলছি, এটা মানুষ হিসেবে, আজকে যদি আমি আমার নিজের জায়গাটা যদি তৈরি করতে পারি, তাতে প্রচুর স্ট্রাগল আসবে, স্ট্রাগল পেরিয়েও যদি আমি সেই জায়গাটা তৈরি করতে পারি, আমার রাস্তা এমনি স্মুথ হয়ে যাবে। তাতে আমাকে কে স্বাধীনতা দিল, আমি কাকে দিলাম, কার থেকে নিলাম, এই প্রশ্নগুলোই আসবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে তার জায়গা তৈরি করতে হবে। সেই জায়গা তৈরি করার জন্য একটা ছেলেও যতটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, একটা মেয়েও ততটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, কিন্তু একটা মেয়ে স্ট্রাগল আরেকটু বেশি থাকে। তার কারণ হচ্ছে, যেহেতু এটা একটা পিতৃতান্ত্রিক সমাজ, একদমই সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ছেলের যদি 100% স্ট্রাগল থাকে, একটা মেয়ের 110% স্ট্রাগল থাকে। তো ওইটুকু পার্সেন্টেজ একটু বেড়ে যায়। কারণ ওই একটা ছেলেকে যদি একটা বাসে একটা ছেলে একা ওঠে, আর ওখানে যদি 50টা মেয়ে থাকে, 50টা মেয়ে কিন্তু ছেলের দিকে তাকাবে না। কিন্তু সেটাই যদি উল্টো হয়ে যায়, একটা বাসে যদি একটা মেয়ে থাকে আর 50টা ছেলে থাকে, 50টা ছেলের মধ্যে অন্তত 20টা ছেলেও মেয়েটার দিকে বাজে নজরে তাকাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা স্ট্রাগল হয় ঠিকই, কিন্তু ছেলে মেয়ে উভয়েরই স্ট্রাগল আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সবার নিজের নিজের মতো স্ট্রাগল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি মানুষ নিজের রাস্তা সুন্দর করে, নিজের ব্যাকগ্রাউন্ড, নিজের জমি যদি শক্ত করে নিতে পারে, তাহলে আর স্বাধীনতা দেওয়া নেওয়াটা আমার মনে হয় ওটা একদম প্রশ্নই আসবে। আমরা বলি যে নারী পুরুষ সমান অধিকার, কিন্তু অধিকার কে কাউকে দেয় নাকি ছিনিয়ে আনতে হয়?
না না না, আমার কথা হচ্ছে ছেনানোরও দরকার নেই, দেওয়ারও নেই, যেটা আমি বললাম। না কনসেপ্টটা না খুব পুরনো কনসেপ্ট, আমি যেটা একদমই তাই। বলছি এটা খুব পুরনো কনসেপ্ট। তখনকার দিনে নারীরা শিক্ষিত ছিলেন না, নারীদের স্কুলে পাঠানো হতো না, পড়াশোনা শেখানো হতো না, শুধুমাত্র বাড়ির কাজেই তারা নিযুক্ত ছিলেন, মানে তারা শুধুমাত্র সন্তান প্রসবের কাজেই তারা ওই সন্তান প্রসব করতেন এবং বাড়ির কাজকর্ম বাইরে জগৎ থেকে তারা একদম ডিটাচ ছিলেন। তখন সিনারিওটা সেটা ছিল, সেখান থেকে আমি- এত কনসেপ্ট। এখন দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি বলতে চাইছি, আমি একটু কাটবো এই কথাটা, যে আগেকার দিনের নারীরাও কিন্তু স্বাধীন ছিলেন। কোথায় বলো তো? ঘরের মধ্যে স্বাধীন ছিলেন। আজকে বিদ্যাসাগরের মা যদি না থাকতেন, বিদ্যাসাগর হতেন না। আজকে আমাদের যে বিবেকানন্দ, তার কথা যে আমরা নমস্য একজন ব্যক্তি, তার মা কিন্তু তাকে অনেক সাপোর্ট করেছেন। সুতরাং আগেকার দিনের মেয়েরাও স্বাধীন ছিলেন ঘরের মধ্যে, তাদের ঘরের বাইরে বেরোতে দেয়া হতো না। কিন্তু সেটা তো একটা আর মহিলার- একটা মহিলার সাপোর্ট তার সন্তানকে, সেটা স্বাধীন চেতা, তারা স্বাধীন চেতা ছিল। স্বাধীন চেতা না হলে সে ছেলের ওই কাজ, সে সতীদাহ প্রথা যে এটা হওয়া উচিত, সেটা মায়ের সাপোর্ট বা বাড়ির প্রথম একটা সন্তান তার শিক্ষা শুরু হয় তার মাকে দিয়ে। যার জন্য বলেছিলেন নারীরা যদি শিক্ষিত না হয় সেই বাড়ির সন্তানরা শিক্ষিত হয় না। কেন বলেনি তো? পিতা শিক্ষিত হওয়ার দরকার। আমাদের ভালো মন্দ সবকিছু কিন্তু একটা মায়ের হাত ধরে আসে। সেটা যারা লেখাপড়া শিখেছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে, তারা বাচ্চাদের ওইভাবে ট্রিট করেছে। আগেকার দিনের মানুষ মাথায় ঘোমটা দিয়ে চুপ করে থেকে তারা তাদের মতো করে তাদের বাচ্চাদের শিক্ষা দিয়েছে যে বাবা এটা ভালো, এটা ভালো না। মেয়েদের স্বাধীনতাটা থাকা উচিত, কিন্তু তারা তখন পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা এমন ভাবে বেঁধে দিত যে তাদের বলার মতো ভয়েসটা ছিল না। তারা কিন্তু মনে মনে অনেকেই স্বাধীনতা, আজকে আশাপূর্ণা দেবী এত যে বই লিখেছেন, ওনার মনে যদি স্বাধীনতা সেই সময়কার স্বাধীন চেতা না হতেন, উনি এই এত সুন্দর গল্প, এত উপন্যাস লিখতে পারতেন। আমি মনে মনে তো স্বাধীন হতেই পারি, কিন্তু আমার কথা হচ্ছে সমাজ সেইটা কতটা আমার জন্য ইজি করে দিচ্ছে। মনে মনে তো সেই স্বাধীনতা আছেই মানুষের, মানুষ তো সবসময় স্বাধীন হতেই চায়, কিন্তু বিষয়টা হচ্ছে সমাজ কতটা সেটা তখনকার দিনে যতটা ইজি ছিল না, এখনকার দিনে তো অনেকটা ইজি হয়ে গেছে। এটাই স্বাধীনতার আমার মনে হয় মানে নারী পুরুষ উভয়েরই মানুষ হিসেবেই স্বাধীনতাটা একটা নর্মাল, মানে ঘুম থেকে ওঠা, নিঃশ্বাস নেওয়া, খাওয়ার মতো একটা নর্মাল জিনিসই হওয়া উচিত একজনের কাছে। তার জন্য কি আমাকে দিল, কার থেকে ছেনাতে হলো, কার থেকে লড়াই করতে হলো, এর মধ্যে যাওয়াই উচিত না। আমার মনে হয় একটা মানুষের যদি ফাইন্যান্সিয়াল নিজের যদি স্ট্রং থাকে, এটা একটা বিরাট পয়েন্ট, তার যদি নিজের আর্নিং ক্ষমতা থাকে, হ্যাঁ অসৎ পথে নয়, সৎ পথে, সে যদি তার যদি আর্নিং ক্ষমতা থাকে, তার স্বাধীনতা দেয়া নেওয়াতে কিচ্ছু ফারাক পড়ে না। একদম। এই যে ছোটবেলা থেকে শুনতে হয় একটা কন্যা সন্তানকে যে আস্তে কথা বলো, ধীরে সুস্থে চলো, বেশি জোরে কথা বলা যাবে না, প্রতিবাদ করতে দেখলে সেখানেও একটু আপত্তি থাকে পুরুষতান্ত্রিক সমাজের পুরুষদের। তো সেদিক থেকে তুমি কত? না 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 না, পুরুষের না, সব থেকে বেশি নারীদের। শোনো, একটা নারী কিন্তু একটা নারীর সব থেকে বেশি শত্রু। একটা আমি তখন তোমাকে যেটা বলছি যে ধরো একটা মহিলা, সে ছোট থেকে তার মা তাকে যা শিক্ষা দিয়েছে, সে তার মেয়েকে সেই শিক্ষা দিচ্ছে, তার মেয়ে তাই শিক্ষা দিচ্ছে, ওটা বংশ পরম্পরায় জিন্স আফটার জিন্স, জেনারেশন আফটার জেনারেশন ওইভাবেই পাস অন হয়ে এসেছে যে আমারকে এটাই নিয়ম, এটাই ঠিক, এটাই করতে হয়। আমার কথা হচ্ছে ঠিক বেঠিকটা এই খাতাটা লিখলো কে? কোনটা ঠিক, কোনটা ছেলের জন্য, কোনটা ভুল, কোনটা মেয়েদের জন্য, এটা লিখলোটা কে? লিখলো তো সেই মানুষই, এবং তারা নিজেদের সুবিধার্থে সেই জিনিসগুলো করেছিল। আজকে একটা মেয়ে এতটাই স্ট্রং হয়, সে ঘর বাইরে দুটোই সামলাতে পারে। খুব কম ছেলে আছে যারা ঘর বাইরে সামলাতে পারে, আমি বলছি না ছেলেরা পারে না, ছেলেরাও বাচ্চা সামলে ঘর বাইরে, সংখ্যাটা কম, ছেলেদের ঘর বাইরে সামলানোর সংখ্যাটা কম। মেয়েরা কিন্তু সেই জায়গায় পড়লে, জাতাকলে পড়লে সে কিন্তু সন্তানও প্রসব করছে, সন্তানও দেখছে, শ্বশুর শাশুড়িও দেখছে, ঘরও দেখছে, বাইরেও দেখছে, অফিস দেখছে, কালিগস দেখছে, বন্ধু দেখছে, সব দেখছে। একটা পুরুষের কিন্তু এখন সিনারিও চেঞ্জ হচ্ছে আস্তে 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 আস্তে, কিন্তু আমরা এখনো পুরোটা ইভলভ হইনি, কিন্তু একটা সার্টেন এজ অব্দি তো সেটা ছিল না, খুবই কম ছিল সংখ্যায়। সবাই ভাবতো যে একটা পুরুষ মানুষ রান্নাঘরে হাতা ধরবে তাহলে তো তার পৌরষ কমে যাচ্ছে, পৌরষত্বের। কিন্তু এখন ছেলেরা এখন অনেক শেফ, কিন্তু সবই ছেলে, ঠিক আছে? যত ভালো 5 স্টার 7 স্টারে কিন্তু শেফরা ছেলেই হয়। তো আমি বলি আমার হাজবেন্ড কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারে। আমার তো মনে হয় রান্নার ব্যাপারটা, যদি রান্নার প্রসঙ্গটা উঠলো বলে বলছি মাঝখানে কেটে, মানুষ মাত্রই না বেসিক রান্নাটুকু শিখে নেওয়া উচিত, কারোর উপর নির্ভরশীল থাকবে নিজের, অন্তত সেদ্ধ ভাত করে নিলাম, সেদ্ধ ডাল করে নিলাম, একটুখানি হালকা ফুলকা বানিয়ে খেয়ে নিলাম, কারোর উপর নির্ভরশীল না। আমি বলছি না পঞ্চব্যঞ্জন রান্না করতে হবে,
কিন্তু বেসিকটা প্রত্যেকটা মানুষেরই জানা যায়, কখন কি সিচুয়েশনে পড়ে যাব তখন সারাক্ষণ তো সুইগি জোম্যাটো হবে না, এটা ফোনে একদম ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বেসিক রান্নাটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই শেখা যায়, এটা রান্না। আর ঘরে বস কে, কাকিমা না কাকু? মা 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 টম এন্ড জেরি মা চলতে থাকে? মা না, ঝগড়া তো আমি যবে থেকে জন্মেছি এখনো অব্দি ঝগড়া ছাড়া আমি কিছু দেখিনি না। ঠিক আছে, ভালো মোমেন্টও আছে, ঝগড়াও আছে, কিন্তু বস মাই না, এই ঝগড়াটা এখন হয়ে যাচ্ছে কেন, অনেক বছর বিয়ে হয়ে গেছে এখন, আগে মাঝখানে একটু ভাই বোন হয়ে গেছিলাম, এখন সৎ ভাই বোন, এখন সৎ ভাই বোনে এসেছি, তাই জন্য ঝগড়াটা একটু হয়। মানে কে খিটখিটটা বেশি করে, মানে কি নিয়ে লাগে মূলত? তো কোনো টপিক নেই না, মানে হয়তো কোনো কিছু হলেই টাওয়েলটা কেন এখানে রইলো, আচ্ছা। হ্যাঁ চামচটা কেন, মানে হেলো, আমার হাজবেন্ড হয়তো গ্লাসটা এরম লাগলো, আমি এদিক তো দিক যা দেখে হয়। একটু ঘুরিয়ে দিলাম, আমার বর বললো কেন আমি কি ভুল করেছি, এই নিয়ে লেগে গেল, বুঝলে, এই সব যা হয়। আর এখনো আমরা যদি একটু শহর ছাড়িয়ে দূরের দিকে যাই, একটু মফস্বলের দিকে যাই, এখনো শুনবে যে মেয়েরা এখনো হয়তো সেখানে ঘরেই বন্দি, বিয়ের পরে চাকরি করা যাবে না, এখনো কিন্তু এই বিষয়টা হ্যাঁ, আছে আছে অনেক পরিবারই আছে বিয়ের পর চাকরি করা যাবে না, এরকম তো অবশ্যই আমার চেনা জানার মধ্যেই 2-3 জন তুই চাকরি করে তো মেয়েরা ঘরে বাইরে দুটোকেই ব্যালেন্স করতে পারবে, আপত্তি হচ্ছে। আপত্তি একটা জায়গাতেই, কারণ মেয়েরা যদি ঘরে বাইরে করে না, মেয়েরা অনেকটা এগিয়ে যায়, মেয়েরা তখন দেশও চালাচ্ছে। মেয়েরা অনেকটা এগিয়ে যায়, এটা পুরুষরা জানে যে যদি যদি ঘরে বাইরে দুটো ধরতে যায় হালটা ধরে ফেলবে, তখন মুশকিল আছে। সেই জন্য সমাজেরই ওই হালটা ধরতে দেওয়া যাবে না। man-made, মানে এটা তো একদম একদম ছেলেরা তো নিজেদের, আমি তো বললাম পিতৃতান্ত্রিক সমাজ, তখনকার দিনের পুরুষরা এইভাবেই সিস্টেম বেঁধে দিয়েছিল যে মেয়েরা ঘরে থাকবে, মেয়েদের জন্য এই কাজ, বাচ্চা করবে আর রান্না করবে, আর আমার মা বাবাকে দেখবে। তুই সমাজকে এর উপেক্ষা বাইরে করে কি কিছু না না করা আমি যায়? বলছি শোনো, এই সমাজ তো চেঞ্জ এক হয়েছে। মিনিট, এইভাবে তো মানুষের মধ্যে একটা হুম, ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে একদম, ছেলে মানে তুমি এই, হ্যাঁ, মেয়ে হ্যাঁ, মানে এই। হ্যাঁ। এবার আস্তে আস্তে আমরা মডার্ন থেকে মডার্ন তর হুম, হচ্ছি, হতে হতে কিছু ফ্যামিলি তারা তার ছেলেদের এটা শিক্ষা দিয়েছে যে ছেলে মেয়ে ইকুয়াল। হুম। না, আমি কিন্তু ছেলে মেয়ে ইকুয়াল মনে করি না, আমি এইটা একটু ডিফারেন্ট না না, শুধু গায়ের শক্তিতে, গায়ের শক্তিতে ইকুয়াল না, একটা ভারী কিছু তুলতে গেলে তখন আমাদের ইকুয়াল ব্যাপারটাই, কনসেপ্টটাই আমার কাছে নেই। আমি তো ইকুয়ালের ওই যুদ্ধতেই নেই, আমি একটা ছেলের সাথে ওই কম্পিটিশনেই নেই যে আমি তোমার সাথে ইকুয়াল হবো, ইকুয়াল হতে হবে, আমি কম্পিটিশনেই নেই। আমাকে প্রকৃতি এইভাবে বানিয়েছে, এইভাবেই আমি বেস্ট, আমার বেস্ট আমি কতটা করতে পারি সেই 100% সেইটুকুই আমার, ওইটুকুনি আমার জোন। আমি কোনো ছেলের সাথে কখনোই ওই তর্কে বা লড়াইতে যাব না যে আমি ইকুয়াল তোমার সাথে। না না, আমি আমার ফ্যামিলিতে বলছি, আমি অন্য কোথাও যেতে চাই না। আমার হাজবেন্ডরা 3 ভাই, তো আমার শ্বশুর কোনোদিন রান্নাঘরে গিয়ে কি করতে হবে মানে হাতা খুন্তি চা কোনোদিন করেনি, কিন্তু আমি মাই তাকে শিখিয়েছে, কিন্তু আমার যে ভাসুর বলো বা আমার যে বর বলো, সে রুটি করতে পারে, সে কোনো মেশিন ঘরে কিছু ধরো আমার খারাপ হলো ফ্রিজ থেকে আলো থেকে সে ঠিক করতে পারে, সে বাজার করতে পারে, সে গভর্নমেন্ট সার্ভিস করেছে, সে আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে কিন্তু রান্না করতে পারে, সে সবটা পারে। এটা কিন্তু সে, আমি যখন বলি তুমি এত সুন্দর রুটি বানাতে শিখ, বললো মা যখন রুটি বানাতো আমি বসে বসে মাকে দেখতাম, বলতাম দাও না আমিও একটা রুটি বানাই, তাতে কিন্তু তার মনে হয়নি যে তার পৌরসত্বতে আঘাত লাগিয়ে ইগোতে আঘাত, তার জন্য কিন্তু সে এখনো করে, কিন্তু সে তার বলে হয়ে যায়নি, সেটাই লজ্জা পায় না। আবার কিছু ফ্যামিলিতে তাদের শেখানোই হয় তুমি ছেলে দাঁড়াও বসো, এই বোনকে বলে যাও ভাইকে জল এনে দাও, খাবার পরিবেশনের টাইমে বড় মাছটা ছেলের পাতেই যাবে, বড় মাছটা জামাই, ঠিক আছে, এইগুলো এইসব কনসেপ্ট ছিল। এখন কোথায় যাবো? একটা মেয়ের যদি মনে হয় সে একটা 2 কিলোর মাছ কিনে এনে নিজে রান্না করে কেটে নিজে খাওয়ার একদম নেই বলবো, হয়তো কোথাও এখনো রয়েছে, আছে। শোনো, রেশিওটা হয়তো কমেছে কিন্তু একেবারে পুরোপুরি নির্মূল হয়নি, মানসিকতা এখনো আছে। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, তাই চেঞ্জ হচ্ছে, আরো চেঞ্জ হবে। আগে যত ধরো মেয়েরা যতটা লিটারেসি রেট ছিল, এখন মেয়েদের লিটারেসি রেট বাড়ছে। আগে যতটা যে ফিল্ডে মেয়েরা যুক্ত হতো, এখন প্রত্যেকটা ফিল্ডে মেয়েরাও বেশি কাজ করছে, বেশি ওদের হচ্ছে, জব পাচ্ছে। তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হতে টাইম লাগবে না, এটা বছরের পর বছর চলে আসছে। তবে যেটা ভাঙতেও একটা, তবে আমার মনে হয় বাড়িতে মাদের একটু চেঞ্জ হওয়া উচিত, ছেলে মেয়ে মানে মহিলাকেই চেঞ্জ হতে হবে, ছেলে মেয়ে ফারাক, হ্যাঁ একটা মহিলাকেই চেঞ্জ হতে হবে, কারণ শোনো, মা এবং শাশুড়ি, এই মহিলা, আমি মহিলা হয়ে বলছি, মা এবং শাশুড়ি, এই
তাদেরকেই চেঞ্জ হতে হবে, তারা চেঞ্জ হলেই তাদের ছেলেরা চেঞ্জ। যে ধরো অফিস থেকে দুজনেই এলো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বউটা কাপড় ছেড়ে হ্যাঁ। গিয়েই চা করছে, বাচ্চাদের খেতে দেবে, 9টা বেজে গেছে, আজকে আমি বাসটা লেটে আমি ঢুকেছি, কিন্তু বর এসে কি করলো, গা পা ধুলো, সোফায় বসলো, মোবাইলটা চালিয়ে টিভিটা দেখতে আরম্ভ করলো। কি হলো, চাটা হলো না, আজকে 9টা বেজে গেল, কি হলো, ভাত করেছো? এইটা না, তুমিও লেটে এসছো, আচ্ছা দাঁড়াও, আমি হ্যাঁ, সবজি কাটি, তুমি একটু চাল ধুয়ে আমিও বসাই, আচ্ছা চাটা করো না, তুমি ততক্ষণ গিয়ে করো। এই জায়গাটা ছেলে যে এই জায়গাটা আসবে, সেটা বাড়ি থেকে মাকে শেখাতে হবে। যদি দেখে বাবা ওরম ডমিনেট করছে মাকে, সেটা শেখে যে বাবা তো কোনোদিন করেনি, মাই তো এটা করেছে, তাহলে আমার বউই করবে, আমার তো এটা করার না। এই জন্য বাড়ির মাকে বা শাশুড়িকে এটা ছেলেদের মধ্যে শেখাতেই হবে যে তুমি মেয়েদের কিভাবে রেসপেক্ট করবে। একটা মেয়ের ছেলে আর মেয়ের এই কনসেপ্টটাই দরকার নেই, একটা মহিলা হোক একটা পুরুষ হোক, এটাই শেখাতে হবে তুমি মানুষ মাত্র। তুমিও কাজ করে এসছো, সেও কাজ করে এসছে, দুজনে তুমি লেট হলে ও অ্যাডজাস্ট করে দেবে, ও লেট হলে তুমি অ্যাডজাস্ট করে দেবে, হাতে হাত মিলিয়ে। আমার তো মনে হয় স্বাধীনতার কি বলতো, যে একজন অপরজনকে রেসপেক্ট করা, এটাই হলো সবথেকে বড় স্বাধীনতা, তাই না? যে আমি আমার সঙ্গে যে আছে, সে মা হোক, বাবা হোক, বোন হোক, ওয়াইফ হোক, গার্লফ্রেন্ড হোক, যে আছে আমি তাকে রেসপেক্ট করছি। যতক্ষণ না এইটা একজন অপরজনকে করতে পারবে, সেখানে তুমি হাতে ধরে তাদের কিচ্ছু শেখাতে পারবে না। এবার বলো তো, যে তোমাদের বাড়িতে কি চলে, মানে প্রেরণাদির 5টা ভালো দিক 5টা খারাপ দিক, যে তোমার কথা শুনছে না, শোনো, তোমার কেনাকাটা করে দিচ্ছে, ওর একটা খারাপ দিক আর সব ভালো দিক। আচ্ছা সব ভালো, প্রচন্ড মানে কি বলবো, শর্ট টেম্পার, হ্যাঁ, মানে একটুতেই রেগে যায়, হ্যাঁ, এছাড়া সব ভালো। না, আরেকটাও আছে যেটা যে মানে আমি খুব ব্লান্ট মুখের উপর কথা বলে, ওইটাই আর কি, থাকে না যে হ্যাঁ, খুব রাগ ঠাক করে স্পষ্ট কথায় কষ্ট, হ্যাঁ, যে এটা বলতে নেই, এটা বললে কষ্ট পাবে, বা ঠিক আছে মেয়েরা বলে তো আরই অপরাধ হয়, যে কথাটা এতটাও আমার রুডলি বলা দরকার না, এতটাও স্পষ্ট করে বলা দরকার, এটা একটুখানি ভাঁজ খাইয়ে বলি, আমার ওইসব নেই। আমার যদি মনে হয় তুমি খারাপ, মুখের উপর বলে দেবো তুমি এটা ভীষণ খারাপ, আমি জাস্ট এভাবে বলে দিই। মানে আমি হয়তো ইশারা করছি, আমি এভাবে ঘুরিয়ে বলতে পারবো না যে হ্যাঁ এটা একটু ভালো হলে ভালো হতো, এভাবে বলতে পারবো না, বলবো এটা ভীষণ খারাপ, এটা আমার খারাপ, আমি জানি এটা বলতে নেই। তার জন্য হয়েছে কখনো প্রিয়জন ছেড়ে চলে গেছে, বা কাজের জায়গায় সমস্যা, সব থেকে সমস্যা তো আমার পাশে যে বসে আছে তার সাথেই হয়, তারপরে তো কাজের জায়গার অনেক দূরের মানুষ, তারা ছেড়ে দাও, তার সাথে কি খারাপ ভালো হলো, তারপরে আবার মিলমিশ হয় কিভাবে, মিলমিশটা হয় কিভাবে, দুজনেই দুজনকে সহ্য করছি, কিছু করার নেই। মাও এখন অন্য সন্তানকে নিজের সন্তান বলতে পারবে না, আমি অন্য কাউকে নিজের মা বলতে পারবো না, আমরা দুজনকে টলারেট করছি, সহ্য করছি। আর তুমি বলো কাকিমার 5টা ভালো দিক 5টা খারাপ দিক, কি চলে সারাদিন বাড়িতে? সব ভালো না, একটা খারাপ আছে, ভীষণ পজিটিভ আমি মেয়েকে নিয়ে, মানে এই যে আমি ওর গার্লফ্রেন্ড না, আমি ওর কে, মানে মেয়ে যদি কাউকে বেশি ভালোবাসে, মেয়ে যদি করে, একটা সন্তান বলে কিনা যাই না, পরে নিজে আমি করি যে না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সেইটা থেকেই আমাদের অশান্তির শুরু। মনে হয় না মা একটু বেশি ভাবছে, এই যে বলো আমি একটু পজিটিভ, মারা তো ভাবে, মারাই ভাববে, আর তো কেউ ভাববে না, মানে পরে তার কেউ ভাববে না, কিন্তু অতিরিক্ত ভাবার কোনো দরকার হচ্ছে, ওইটাই অতিরিক্তটাতে কিছু করা যাচ্ছে না। যে একটা মেয়ে নিয়ে যাদের চিন্তা, যে একটাই মেয়ে, আর কখনো শুনতে হয় না যে মেয়ের বিয়ে কবে দেবে, বা জীবন সঙ্গীর ক্ষেত্রে কতটা স্বাধীনতা আছে। একদম আমার দেখো আমার যথেষ্ট বয়স, মানে এখন আর ওই বয়স নেই যে আমাকে ধরে রাখবে, বেঁধে রাখবে, আমার মানে এই বয়সে আমার সব বান্ধবীদের বাচ্চা কাচ্চা এখন ঠিক আছে সব 4-5-এ পড়ে, আমার যথেষ্ট বয়স, কিন্তু প্রেরণা সেই জন্য ওরম বাড়িতে কিছুই নেই ধরে রাখবে, বেঁধে রাখবে, হচ্ছে না। তবে আমরা বাবা মা এমন ছোটবেলা থেকে কিছু চাপিয়ে দিইনি ওকে, মানে ও যখন যেটা করতে চেয়েছে সেটাতে আমরা, এটা বলতে পারো অন্ধ ভালোবাসা বলতে পারো, না কিন্তু আমি সেটা মানে ইয়েও করিনি, অসৎ ব্যবহার মানে ইয়েও করিনি, আমি এটাও আমি যে মানে ও উশৃঙ্খলতা কোনোদিন করেনি, বা মা বাবাকে আমাকে এতটা লিবারেল হওয়ার চান্স দিয়েছে বলে আমি সেটা মিস ইউজ করবো, সেটা করে আমি কোনোদিন মিস ইউজ করিনি। এবং আরেকটা কথা হচ্ছে, আমার লাইফে যখন যেটা ঘটেছে সবটাই আমার মা জানে, এরকম নয় যে আমি সেটা লুকিয়ে গেছি, চেপে গেছি বা কি হবে, আমি জানি হয়তো এটা বললে বকা খাবো, হয়তো এটা বললে খুব রাগারাগি হবে বাড়িতে, কিন্তু তাও আমি বলেছি। এই বিশ্বাসের জায়গাটাও সবসময় রেখেছি। আমাকে যেহেতু মা বাবাও সেই বন্ধুত্বের হাতটা বাড়িয়েছে, আমিও সেই জায়গাটাকে রেসপেক্ট করেছি, এবং আমিও মনে করেছি যে কিছু লোকানো ঠিক নয়, যদি কিছু মনে হয় বলবো, এমন কোনো কাজ আমি করিনি যেটা লোকাতে হবে। তো আমি একদম ভীষণ ভালো বাচ্চা ছিলাম, খুব ভালো বাচ্চা ছিল, মানে আমি যে নিজেই বলছি আমি ভীষণ ভালো বাচ্চা ছিলাম, কোনোদিন স্কুল বাঙ্ক করা, কলেজ বাঙ্ক করা জীবনে করিনি,
বা এরকম কোনোদিনও করিনি। টাকা পয়সা নিয়ে অনেক হয় না বাচ্চারা যে একটু টাকা পয়সা নিয়ে কিছু মিথ্যে কথা বলা, এটা কিনবো ওটা খাবো তাই জন্য, আমাকে সেটা করতে হয়নি। আমার মা বাবাই সেই জায়গাটা দেয়নি, আমাকে সেটা করতে হয়নি। তো ওই জায়গা থেকে আমি খুব ভালো ছিলাম, তাই জন্য ওই যে যেটা হচ্ছে যে পড়াশোনায় খুব ভালো ছিল, কোনোদিন বলতে আমি এক এক সময় তুই তো পড়ছিস না, রেজাল্ট দেখবি, সবসময় রেজাল্ট দেখবে। হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করেছে। তো সুতরাং অনেক গুণ, আমার মেয়ের প্রচুর গুণ, মানে নিজের মা হয়ে বলছি না, আমি এক এক সময় সত্যি ওকে নিয়ে আমি অহংকার করার মতোই আমার মেয়ে। কিন্তু আগে আমি ভীষণ খোদাই ছিলাম, ভীষণ খোদাই আর বোকা ছিলাম, যেটা এখন আমি একদম ঠকে ঠকে শিখে গেছে। এখন আমি একদম আমি এখন একদম মানুষকে বিশ্বাস করি না। এখন আমি একদম মানুষকে আগেই মানে ওই ডিস্টেন্সটা আমি প্রথমেই রাখি। মানে ওরকম আগে যেরকম ছিল যে একদম হ্যাঁ করে মানে যেটা হয় বয়সের সাথে সাথে সবারই হয় দেখবে। না না, আমার হয়নি। আমি আমি আজও যদি আমার সঙ্গে কেউ একদিন হেসে কথা বলে, আমি এসেই বলি কি ভালো না প্রেরণা বুদ্ধি, ওই ভদ্রমহিলা কি ভালো, ভীষণ ভালোবাসে। কিন্তু ও শুধু হাসে, বলছে কটা দিন তুমি আজকেই বলে নাও। হ্যাঁ, তবে কি বলতো, আরো কবার মেশো, আরো কবার কথা বলো, তারপর কিন্তু কি বলতো, আমি না কারোর উপর বিশ্বাস হারাতে চাই না। আমার মনে হয় যেন আমি যেদিনকে মানুষকে বিশ্বাস করতে ভুলে যাব, সেদিন আমি বাঁচতে ভুলে যাব। সুতরাং আসে, আমি কষ্ট ভীষণ পাই, বুঝে আমি ভীষণ মানুষকে ভালোবাসতে ইচ্ছা করে। মানে আমি নিজে একজন অ্যানিমেল লাভার, তো আমি যেমনি পশু পাখি ভালোবাসি, তেমনি কোনো মানুষ যদি আমার কাছে এসে সুন্দর করে কথা বলে, তাকেও আমি ভালোবাসতে ইচ্ছা করে। এবার যদি আমি ঠকি, দুঃখ পাই, সেটা পাই, আর কি করা যাবে। ভীষণ ভীষণ মানুষকে একদম চেনে না, আমিও চিনতাম না আগে, আমিও ঢেলে সবকিছু করতাম। এখন এত ঠেকে শিখেছি আমি, লাস্ট 5 বছরে আমার একটা যা রেভলিউশন এসছে নিজের মধ্যে, সেইটা নিয়ে আমি ভীষণ খুশি। এই যে রেভলিউশনটা আমার 5 বছরে এসছে, আর এরকমই যদি প্রথম থেকে আমি থাকাও সব হয় না, কারণ তখনও বয়সটা কম, হয় না। বাট এখন আমি অনেক নিজের উপর এরকম বাউন্ডারি করে নিই, আমি তার মধ্যে থাকি, ওইটা পেরিয়ে কেউ আসতে পারবে না। একটা সময় তো মায়েরা ভালো বন্ধু হয়ে যায় মেয়েদের, তো সেদিক থেকে তোমাদের বন্ডিংটা একটু বলো। এইটা কবে থেকে স্ট্রং হয়েছে, কতটা? একদম জন্ম থেকেই স্ট্রং। আমি বললাম না যে সবকিছু মাকে বলতাম, কখন কি হয়েছে না হয়েছে সবকিছু। মানে আমার বেস্ট ফ্রেন্ড ওর বেস্ট ফ্রেন্ড, মায়ের গুড গার্ল। হ্যাঁ, গুড গার্ল না ব্যাড গার্ল জানি না, সেটা তো মা বলবে। মা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কিন্তু মা ভীষণ বেস্ট ফ্রেন্ড একদম। ওই বন্ধুত্বটা আমাদের মধ্যে আছে। আর অনেকের একটা ধারণা আছে যে মা অভিনয় জগতে সেদিক থেকে প্রেরণা খুব স্মুথলি সেই জায়গাটা পেয়ে গেছে, এদিক থেকে কি বলবে? কতটা স্ট্রাগল করতে হয়েছে বা কাজের জায়গায় কতটা? দেখো, আমি এটা কথা বলছি, আমাকে স্ট্রাগল করতে হয়েছে, ভীষণ করতে হয়েছে, ভীষণই, যেহেতু মায়ের কোনো ক্লু ছিল না, কিন্তু আমার তো একটা ক্লু ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার ইনিশিয়াল যেই প্রসেসের মধ্যে দিয়ে যেত, সেই প্রসেসটা আমাকে যেতে হয়নি, কিন্তু আমাকে অডিশন দিয়ে কাজ পেতে হয়েছে। কিন্তু অডিশন অবধি পৌঁছানোতে আমার কোনো স্ট্রাগল ছিল না। অডিশন অবধি মানুষের তো ওটা খুঁজতেই টাইম চলে যায়, যে কোন প্রোডাকশন হাউস, কোথায় অডিশন চলছে, ইনফরমেশনই মানুষের পায় না। সেই জায়গা থেকে আমি ওয়েল ইনফর্মড ছিলাম, আমি কোনো ঠকিনি, আমি ঠিক জায়গায় পৌঁছেছি, ঠিক জায়গায় গেছি। বাকিটা আমার ভাগ্য আমাকে নিয়ে, ভাগ্য না, কিছুটা ও নিজেকে প্রুভ করেছে। শোনো, আমি রাস্তাটা দেখাতে পারি, কিন্তু তারপরে সেখানে টিকে থাকতে গেলে তো আমার নিজের কোয়ালিটির দরকার। রাস্তায় হেঁটেছি আমি, কিন্তু সঠিক রাস্তাটা দেখিয়েছে মা। কিন্তু আমার বেলায় আমি অনেক সঠিক রাস্তা চিনতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, একবার ভুল রাস্তা, একবার ঠিক, আবার ওখানে এই স্ট্রাগলটা আমার ছিল। কারণ যেহেতু আমার ফ্যামিলিতে কেউ এই প্রফেশনে নেই, কোনো গডফাদার ছিল না, কিছু, আমি কোথাও অভিনয় শিখে আসিনি, তো স্ট্রাগলিংটা আমার খুবই ছিল। সেই জায়গাটুকু ওকে করতে হবে। আরেকটা কথা বলছি আজকে, যে মা কিন্তু অসম্ভব স্ট্রাগল মানে করেছে, এবং প্রচন্ড হার্ড ওয়ার্কিং, ভীষণ। আমাদের বাড়িতে দুটো পেট ছিল, মা তো ভীষণ পেট লাভার, বাবাও পেট লাভার, কিন্তু মা অসম্ভব। তো আমাদের বাড়িতে পেট ছিল, এবং বাইরে স্ট্রিট ডগ এখনো মা ফিড করে, তখনও ছিল। তো মায়ের সেই বাড়ির পেট দেখা, আমাকে দেখা, বাবাকে দেখা, কাজ করা, বাড়িতে আসা। আর তখন না এরকম 14 ঘন্টা ছিল না, রাত্রি ধরো 1টা-1:30টায় বাড়ি ঢুকতো। আমি দেখেছি পুরো আমার স্কুল টাইমে যে প্রচন্ডই কষ্ট করতো, অত কষ্ট আমি করিনি, করতেও পারবো না, প্রচন্ডই কষ্ট করেছে। একটা সার্টেন প্রায় 15-20 বছর মায়েরা এই জন্য প্রচন্ড কষ্ট করেছে, প্রচন্ড। সেই কষ্টটা আমি করতে পারবো না, মানে আমি যদি মাও হই তাও করতে পারবো না। তুমি যখন শুরু করেছিলে ইন্ডাস্ট্রিটা একরকম ভাবে দেখেছো, এখন ইন্ডাস্ট্রিটা বদলাচ্ছে, এখন অনেকটা ইনস্টাগ্রাম, ওই ফলোয়ার কত হলো, কন্টেন্ট ভিত্তিক একটা, মাঝে মাঝে অনেক জটিলতা, অনেক সমস্যার কথা শোনা যায়। তো ইন্ডাস্ট্রিটা
কি হচ্ছে এখন? দেখো, প্রথমে আমি ইন্ডাস্ট্রিকে বিশেষ করে ধন্যবাদ দেবো যে আমি এখান থেকে অনেক কিছু পেয়েছি। আজকে যেটুকু করেছি, ধরো যেটুকু আমার নাম হয়েছে, ভালোবাসা হয়েছে, সেই জন্য আমি ওদের কাছে গ্রেটফুল। কিন্তু তবু আমি বলছি ইন্ডাস্ট্রির মধ্যে না মন নেই, ভালোবাসা নেই, খুব প্রফেশনাল। কি চলে ভেতরে মানুষগুলোর মধ্যে? সেটা তো সেটা থাকলেও সবাই সহকর্মী। না, আমি একটা কথা বলছি, যখন তুমি কাজ করবে তোমাকে একগাল হেসে তোমার সঙ্গে কথা বলবে, তুমি জাস্ট বেরিয়ে যাবে আর তোমাকে চেনে না। ঠিক আছে, প্রফেশনাল, একদম প্রফেশনাল, বুঝছো? কিন্তু আমি আবার এতটা এই ইন্ডাস্ট্রিতে থেকে এত প্রফেশনাল হতে পারি না। আত্মীয়তা কি হয় না? না না না। আমার যদি কেউ বলে যে আমি ইন্ডাস্ট্রিতে বন্ধু পেয়েছি, জানি না তাদের সঙ্গে আমি তাদের কথাকে আমি কাটবো না, তবে আমার চেনা জানা এবং আমি তো কোনো বন্ধু এখানে পাইনি। প্রেরণাদি পেয়েছো? না না, আমি বন্ধুত্ব করতেও যাইনি। আমি জানি না মা বন্ধুত্ব খুঁজতে গেছিল কিনা, আমি তো বন্ধুত্ব খুঁজতেও কাজ যাইনি। করবো, আমার চলার পথে যারা এসছে, যারা থেকেছে, যারা কথা বলেছে, বলেছি, থেকেছি, ঘুরেছি, তারপরে এখন তারা কেটে গেছে, ওকে বাই। মানে আমি কারোর সাথেই কিছু ওই ওই এটা করতেই যাই। এখানে তুমি বন্ধু বলে কাউকে বলতে পারো না, যে খুব যদি বলো যে বন্ধু, দুদিন পরে তুমি দেখবে যে না, এ ওই বন্ধু। সেই কি সত্য হয়ে যায়? আমার শত্রুতা নয়, বন্ধু নয়। আচ্ছা, হ্যাঁ মানে ঠিক আছে, তোমার সাথে দেখলাম কোয়ার্ডিয়াল সম্পর্ক, তোমার সাথে একটা প্রজেক্ট করেছি, হাই হ্যালো করলাম, দেখা হলো, ওখানেই শেষ। কিন্তু না, যখন আমরা কাজ করি তখন শুধু হাই হ্যালোর মধ্যে থাকি না না। না, সে কাজের কথা বলছি না, কাজের ক্ষেত্রেও তুমি 1 বছর 2 বছর একটা প্রজেক্ট করছো, সবার সাথে রেগুলার দেখা হচ্ছে, 14 ঘন্টা দেখা হচ্ছে, খাচ্ছ, উঠছো, বসছো, সেই সময় আলাদা, প্রজেক্ট শেষ, তাদের সাথে সেই জিনিসটাও শেষ। তারপরে যদি 2-5 বছর পরে কোথাও দেখা হয়, বডির রিলেশনশিপ থাকলে তাদের সাথে হাই হ্যালো করলাম, কি রে কি খবর, ভালো আছি, তুই কি কাজ করছিস, আমি এই কাজ করছি। কিন্তু আমি যে ভালোবেসে ফেলি ভীষণ, বুঝছো তো, যে আমাকে ধরো আমি কথার কথা বলছি, আমি ধরো একটু অসুস্থ হয়ে পড়লাম, তখন যদি কেউ এসে আমাকে একটা কি বলবো, ওই যে ওআরএস এর গুলে দিল যে এশাদি তুমি এত অসুস্থ, আমি তখন ভাবলাম এই আমাকে এত ভালোবাসে, ভীষণ আমাকে ভালোবাসে, এরম তো পাওয়া যায় না। তারপরে আমি দেখি না একদম অন্য, বুঝতে পেরেছো? মানে আমি তখন ভাবি যে এতটাই মন দিয়েছে, মানে আমি ভীষণ প্র্যাকটিক্যাল, মা ভীষণ ইমোশনাল, ভীষণ ওই আর কি। এবার একটু যাবো যে প্রেরণাদির এখন নেল স্টুডিও হয়েছে নতুন, এখন বিজনেস উইমেন, তো কেমন চলছে আর কতটা সাপোর্ট পেয়েছো মায়ের? এটাও তো একটা নারী স্বাধীনতা যে এখন কিভাবে কাজ করছো তুমি, ওখানে আরো মেয়েরা কাজ করছেন বা পুরুষরা কাজ করছেন। একটু আগেই একজন পুরুষই ফোন করেছিলেন যে ভ্যাকেন্সি আছে কিনা, এটা দেখেও খুব ভালো লাগলো যে মানে একজন মহিলার কাছে একজন পুরুষ এখন কিন্তু কাজ চায়। একটু বলো যে এক্সপিরিয়েন্স না কেমন? না, আমি এটা একদম একটা মহিলার কাছে পুরুষ, আমি একটা প্রথমে বলে দিই, আমি মন থেকে সাপোর্ট করেছি যে হ্যাঁ তুমি করো, কিন্তু পুরোটা ও করেছে, মানে একদম এ থেকে আরম্ভ করে ABCD যদি পুরো বলতে চাও, সম্পূর্ণটা ওর মস্তিষ্কর প্ল্যান। হ্যাঁ পুরো। না আমি যেটা বলছি যে একটা ছেলে মেয়ের কাছে কাজ চাইছে, একটা মেয়ে ছেলের কাছে কাজ চাইছে, সেটা ব্যাপার নয়। হ্যাঁ, সেটা যে কারোর কাছে একটা মেয়ে মেয়ের কাছেও কাজ চাইতে পারে, একটা মেয়ে ছেলের কাছেও যেতে পারে, সেটা উল্টোটাও হতে পারে, ওরকম কোনো ব্যাপার নেই। আজকে যে একটা বিজনেস দাঁড় করাবে, তার কাছে একটা তোমার অপরচুনিটি থাকবে, তার ভ্যাকেন্সি থাকবে, সেখানে মানুষ এসে কাজ করবে, সেটা তো ভালো, সেটাতে কোনো ব্যাপার না। কিন্তু আমি যেটা বলছি যে সবে আমার নেক্সট স্টুডিও এখন সবে মানে বিজনেস উইমেন বলছো ঠিকই, কিন্তু এখনো আমি এই বিজনেসের জায়গা থেকে দাঁড়িয়ে একদম কি বলবো, এখন রেসের একদম লাস্ট ক্যান্ডিডেট আমি, কারণ আমাকে অনেকটা পথ চলতে হবে, আমার সামনে এখন অনেক বড় বড় মাইলস্টোন আছে। তো এটা জাস্ট সবে শুরু করেছি, ভালো লাগার জায়গা, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যভাবে নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। আমি না একটা জিনিস যে খুব বোর হয়ে যাই, মানে আমি সিরিয়াল 16 বছর করলাম, তারপর থেকেই আমার মনে হয়েছে তোমাকে অন্য কিছু একটা করতে হবে, ওটাকে আমি ছেড়ে দিচ্ছি না, ওটা থাকছে, ওটা থাকা সত্ত্বেও আমি ব্লগিং স্টার্ট করেছি। ব্লগিং করতে করতে আমার মনে হচ্ছে সিরিয়াল অ্যাক্টিংও আছে, ব্লগিংও আছে, আমার এর সাথে আমার একটা কিছু করা দরকার, আমার একটা কিছু করা দরকার। তো আমি আরেকটা দিক আমার এক্সপ্লোর করার চেষ্টা করছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বিজনেস খুলেছি। তো ভবিষ্যতে তো আমার আরো কিছু করেছে, তখন আমি করবো। এবার এটা নয় যে নতুন কিছু করলে আমি পেছনের গুলোকে ছেড়ে দিচ্ছি, তারাও আছে, আমার একটা একটা করে আমার সাথে পালক অ্যাড হচ্ছে, কার না ভালো লাগে সেটা। তো এবং প্রত্যেকটাই আমি মানে নিজে সেলফ ভাবে করছি, সেটা আরো ভালো লাগছে। হ্যাঁ, এবার সাকসেস যদি জিজ্ঞেস করো, তাহলে আমি নিজেকে মনে করি আমি একদম ভীষণ সাকসেসফুল মানুষ। মানুষে শুনলে হয়তো হাসবে, নিজের ঠাক নিজে পেটাচ্ছে, এবং হ্যাঁ, এবং হচ্ছে যে এতটা ওভার কনফিডেন্ট। বাট একটা মানুষের সাকসেসফুল হওয়া আমি মনে করি যদি তার শান্তি থাকে জীবনে। আমি কিন্তু তার গাড়ি বাড়ি সোনা গয়না নিয়ে তাকে বিচার করছি না, আমি বিচার করছি একটা মানুষের যদি জীবনে শান্তি থাকে তাহলে কিন্তু সে সাকসেসফুল। তো আমার জীবনে টাচউড, আমার জীবনে কিন্তু শান্তি আছে, সেই কারণে আমি সাকসেসফুল। আমার হয়তো মানে বিশাল দামি দামি গাড়ি
অত বড় বাড়ি নেই, বাট আমার জীবনে শান্তি আছে। যতক্ষণ আমার জীবনে শান্তি আছে ততক্ষণ আমি সাকসেসফুল। যখনই আমার জীবন অশান্তিময় ভরে যাবে তখন আমি সাকসেসফুল নই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজনেস চলছে, বিজনেস এখন সবে 1-2 মাস হয়েছে। আর রিভিউসও ভালো ভালো আসছে, রিভিউজ ভীষণ ভালো মানুষ আছে, খুশি। মানুষ খুশি, প্রচুর ক্লায়েন্ট আমাদের এসে গেছেন 2 মাসের মধ্যে এবং খুব ভালো রেসপন্স। আর আমরা মানে চেষ্টা করি যাতে ক্লায়েন্টের, সবাই চেষ্টা করে যাতে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, তারা চেষ্টাই তাদের মধ্যে এটা থাকেই যে যাতে ক্লায়েন্ট হ্যাপি থাকে, মানে ওনাদের জন্যই বিজনেসটা খোলা। তো ক্লায়েন্ট হচ্ছে ভগবান, তো সেই জন্য আমরা সেটা মাথায় রেখেই কাজ করছি। দেখা যাক এভাবে আরো আরো পথ চলো আর একদম সাফল্যের শেষে পৌঁছে যাও। অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর একদম শেষ লগ্নে উপস্থিত হয়ে গিয়েছে দুজনে, নারীদের উদ্দেশ্যে কি বলবে আজকের এই নারী দিবসে? প্রথমেই বলবো যে সবাই খুব ভালো থাকবেন। আর সব সময় স্বাধীনতা কেউ দেয় না, সেটা অর্জন করতে হয়। যার যা ইচ্ছে, মানে মনের ইচ্ছে কোনোদিন চেপে রাখবেন না। যার যেটা ভালো লাগে সেটা করবেন, সবাইকে ভালোবাসা দেবেন। আর আমি এটাও বলবো, পুরুষদেরও বলবো যে তোমরা মানে আপনারাও নারীদের পাশে থাকবেন আর নারীরাও পুরুষদের পাশে থাকবেন, সব মিলিয়ে আমাদের একটা সমাজ। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর আমি বলবো একটাই কথা, কিচ্ছু ভাবতে হবে না, সব ভুলে যান, শুধু টাকা রোজগার করুন সৎ পথে, অবশ্যই সৎ পথে। কোটি কোটি টাকা রোজগার করতে হবে না, নিজেকে চালানোর জন্য যতটুকু একদম। দরকার সেইটুকু টাকা নিজে মাথা উঁচু করে রোজগার করুন। বাকি দেখবেন স্বাধীনতার উড়ে উড়ে আসছে আপনার কাছে, কিচ্ছু ভাবতে হবে না, নিজের পায়ের জমিটাকে শক্ত করুন, একদম ব্যাস। তাই। আর সবাই যা করছেন খুব ভালো করছেন, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি, যে সবার নিজের নিজের স্ট্রাগল থাকে, সবার নিজের নিজের পথ চলা থাকে, সবার নিজের নিজের ওঠা পড়া থাকে। তাই এখনো অব্দি দাঁড়িয়ে যারা যেই পজিশনে আছেন, মানে খুব ভালো করছেন, আরো ভালো করুন, সবাইকে বেস্ট অফ লাক। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে ওমেন্স ডে, মাদার্স ডে, ফাদার্স ডে, গার্লফ্রেন্ডস ডে, বয়ফ্রেন্ডস ডে, ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেকটা দিনই প্রত্যেকের জন্যই হয়, কোনো একটা পার্টিকুলার ডে হয় না। কিন্তু আমরা তবুও এক একটা দিনকে বেছে নিয়েছি কেন? কারণ স্পেশালি সেই দিনটাকে সেলিব্রেট করার জন্য, আর কিছু নয়। তাই ওই আজকে ওমেন্স ডে আর কালকে মেন্স ডে, প্রত্যেক দিনই ওমেন্স ডে, সবার দিন। সবাই এনজয় করুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, শান্তি থাকলেই সাকসেসফুল। এটা আমার মন্ত্র, জীবনে শান্তি থাকলেই আপনি সাকসেসফুল। অনেক অনেক ধন্যবাদ। আর সত্যিই তাই, যে জীবনে যদি শান্তি থাকে তাহলে আর কি চাই। নিজেরা নিজেদের মতো করে যেটুকু হয় উপার্জন করুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর যেটা প্রেরণাদি বললো যে নারী পুরুষ হিসেবে না, সবাই সবার মতো এগিয়ে চলুক, তাই করে খাও, কোনো অশান্তিতে না গিয়ে সবাই। আমি বলবো একটা জিনিসে পয়সা লাগে না, সেটা হলো ভালোবাসা দিতে। আমি বলবো এখন আমি যা খবর পড়ি, মানুষের মধ্যে অনেক বেশি মানে কি বলবো অশান্তি, মানে নিজেরাও অশান্তিতে থাকে, অন্যকে দিতেও পছন্দ করে। আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে, যে সবাই না একটু একটু যদি ভালোবাসা দেন, আশেপাশের লোক বলুন, পশু পাখি বলুন, ভালোবাসতে পয়সা লাগে না, ভালোবাসাটা নিজের মন থেকে আসে। সবাই সবাইকে ভালোবাসুন, তাহলে দেখবেন স্বাধীনতা বলুন, শান্তি বলুন, আনন্দ বলুন, সবার মধ্যে থাকবে এবং সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। আজ আমরা টুডে স্টোরি উইমেন্স ডে স্পেশাল এপিসোডে সঙ্গে পেয়েছিলাম প্রেরণাদি আর প্রেরণাদির মা ঈশা কাকিমাকে। তাদের সঙ্গে তো আড্ডা দিলাম, তাদের ওপিনিয়ন, তারা কি বলছেন নারী স্বাধীনতা নিয়ে তা তো আপনারা শুনলেন। আমরা গ্লোবাল টি ক্যাফেতে ছিলাম, একটু শেষে জিজ্ঞেস করবো যে গ্লোবাল টি ক্যাফেতে এসে তোমাদের কেমন লাগলো এখানকার খুব অ্যাম্বিয়েন্স? ভালো লাগলো, আমি প্রথমবার এলাম, অ্যাম্বিয়েন্স তো ভীষণ ভালো, এটা ভীষণ সুন্দর বানিয়েছে। আমি ইন্টারভিউ দিতে দিতে বেশি খেতে পাচ্ছিলাম না, কিন্তু ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে আমার। দেখলাম মানে অনেক কিছু রয়েছে যেগুলো ভীষণ লোভনীয় এবং খুব ভালো। খাবো, মানে এরপরে আমিও আসবো আর ফ্রেন্ডসদেরও বলবো যাতে এখানে আসে। খুব ভালো লাগলো এখানে এসে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর খবরের জন্য চোখ রাখুন টুডে স্টোরির পর্দায়। সঙ্গে ছিলাম আমি পল্লবী, আমার সঙ্গে ছিল শুভায়ন, আর আমরা ছিলাম গ্লোবাল টি ক্যাফেতে।